সুন্দরবন এটি হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে এটি পরিচিত। আপনি যখন শহরের কোলাহলে একদম একঘেয়ে হয়ে পড়েছেন, এই সুন্দরবনটি কিন্তু খুব সঠিক বাছাই হবে যদি আপনি এখানে ঘুরতে আসেন। চলুন দেখে নিই। এতদিন ইউটিউব বা ফেসবুকের পর্দায় এই সুন্দরবনকে ঘিরে নানান গল্প দেখেছেন বা শুনেছেন। কখনো সস্তায় 2 রাত 3 দিনের সুন্দরবন, কখনো আবার বর্ষায় ইলিশ উৎসবের সুন্দরবন। তবে আজ বলবো এই শীতের ছুটিতে একটু অন্যরকমভাবে সুন্দরবনের আরেকটি সুন্দর গল্প। যদি বাঘের টাইমের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তবেই বাঘ দেখা যাবে। সুন্দরবনে এই যে 84 রকমের যে ম্যানগ্রোভস আছে তারই একটা গাছ যার নাম হচ্ছে খলসি গাছ। এর মধুটা কিন্তু জগৎ বিখ্যাত। বাংলাদেশ সাইড আর নেতি দোপানি আর হিন্দু মুসলিম উভয় এই মাকে যা স্মরণ করেই যায়। কোথায় ফুটবেন এই একটা তবে শুধুমাত্র বাঘ দেখাই নয়, 2 রাত 3 দিনের এই সুন্দর গল্পে থাকবে নদীর জলে ভাসতে ভাসতে জমজমাটি সব খাবার দাবার, কখনো আবার অপরিচিত অজানা মানুষগুলির সাথে ঝুমুর নাচে কোমর দোলানো, কখনো আবার রোমাঞ্চে ঘেরা 2 চোখ থাকবে ম্যানগ্রোভে ঘেরা অরণ্যের দিক। আর অবশ্যই সেখানে যাব যেখান থেকে বাঘ দেখার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। যাব সুন্দরবনের সবচেয়ে বড় বনবিবির মন্দির দর্শনে। সাথে থাকবে আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন এবং ফ্যাক্টস। এরকম বক্সের মতন, এটা হচ্ছে বাক্স বাদাম। আর থাকবে আমাদের ট্যুর অপারেটর চিতল ট্যুরিজমের সম্পর্কে একটি অনেস্ট রিভিউ। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ভুলে গেলে বিচারনগরের কথা, তোমার কথা মনে উঠলে লাগের প্রাণে ব্যথা। আজ 27শে ডিসেম্বর শীতের এক সুন্দর সকালে আমরা প্রথমবার দক্ষিণ রায়ের দেশে যাব বলে প্রবল উত্তেজনা এবং রোমাঞ্চ নিয়ে জড়ো হই ব্যস্তময় শিয়ালদা স্টেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আমরা যাচ্ছি ক্যানিং, আর আমরা এখন আছি হচ্ছে শিয়ালদা সাউথ সেকশনে। আমাদের ট্রেন ছাড়বে 7:42-এ। চলুন ট্রেনে যাওয়া যাক। নির্দিষ্ট সময় হতেই ছেড়ে দিল আমাদের ক্যানিং লোকাল। সুন্দরবন ট্যুরের আজ আমাদের প্রথম দিন। ঘন্টা দেড়েকের মধ্যেই শহরতলি ছাড়িয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ক্যানিংয়ে। ঘড়িতে বাজে এখন 9টা। আমরা এখন 45 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি ক্যানিং স্টেশন। স্টেশন থেকে বেরোতেই পাশে দেখলাম রয়েছে প্রচুর অটো আর টোটো। এখন আমরা যাব অটো করে সোনাখালি ঘাটে। বন্ধুরা, ট্যুর অপারেটরের সঙ্গে এখন আমরা চলেছি গদখালির উদ্দেশ্যে। আগেই যেরকমটা জানিয়েছিলাম, আমরা এবারে সুন্দরবন ট্যুর করেছি চিতল ট্যুরিজমের সাথে। আর তাদের বুক করা অটোতেই এখন আমরা চলেছি মিনিট 45-এর দূরত্বে সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এটা হলো মাতলা রিভার ব্রিজ। আমরা এখন চলে এসেছি গদখালিতে লঞ্চ ধরবো বলে। লঞ্চ এখানে চলে এসছে বাবা সুরেন্দ্র। চলুন যাওয়া যাক। উঠে পড়লাম লঞ্চে। দেখলাম এই সুন্দরবন ভ্রমণে আমাদের যারা সাথী হবেন তারা ইতিমধ্যেই লঞ্চে উপস্থিত। নিচে কেবিনে আমাদের ব্যাগ রাখার কিছু পরেই আমাদের লঞ্চ ছেড়ে দিল, আর সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের জীবনের প্রথম সুন্দরবন যাত্রা। আমরা লঞ্চে উঠে পড়েছি এখন। এবার যাওয়া যাক। দেখি ম্যানগ্রোভে যদি কোনোভাবে কোনো কুমির, যদি বাঘ দেখা যায়, দেখা যাক। এই এক্সাইটমেন্টই আমরা রইলাম। দর্শন পাওয়া যায় কিনা দেখা যাক। মামার দর্শন পাওয়া যায় কিনা দেখা যাক। একটু পরেই শুরু হয়ে গেল ব্রেকফাস্ট। আগেই শুনেছিলাম সুন্দরবন মানে খাবার দাবারের এক বিপুল আয়োজন থাকবে,
আর খানিকক্ষণের মধ্যেই একটু একটু করে সেটা উপলব্ধি করতে থাকলাম। আজকে আমাদের এবারে লঞ্চে উঠে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আপনাদের একটু দেখিয়ে নিই আমাদের কি দিয়েছে। লুচি রয়েছে, আলুর তরকারি রয়েছে, আর রয়েছে রসগোল্লা, যে যতটা চায় লুচি খেতে পারে। এই ব্রেকফাস্টটা আমরা খেয়ে নিয়ে তারপর আপনাদের পুরো লঞ্চটা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। অনেক তো খাওয়া দাওয়া হলো, চলুন এবার একটু লঞ্চে ট্যুর করানো যাক। এখন আমরা আমাদের লঞ্চের ক্যাপ্টেন বাপ্পা মণ্ডলের সঙ্গে একটু কথা বলে নেব। আসুন। এখান থেকে বোটটা ছেড়ে গোসাবা বাজারে যাব। গোসাবা বাজারে ওখানে রবীন্দ্রনাথের কাঠবাংলো আছে, হ্যামিল্টন সাহেবের কাঠবাংলো আছে। ওই দুটো দেখানোর পরে আমরা গোমন নদী দিয়ে আস্তে আস্তে গিয়ে পাখিরালা রিসর্টে যাব। রিসর্টে গিয়ে ওখান থেকে হল্ট করে বিকালে পাখির জঙ্গল দেখিয়ে আবার সন্ধ্যেবেলা রিসর্টে ফেরত আসবো। আজকের অবধি এই আপনাদের প্রোগ্রাম আছে। এখান থেকে যেতে 2 ঘন্টা লাগবে রিসর্টে যেতে। রিসর্ট থেকে ওখান থেকে বিকালে পাখির জঙ্গল 8 ঘন্টা লাগবে। পাখির জঙ্গল দেখে এসে আবার রিসর্টে ফেরত আসবে। না, আজকের কোনো বাঘ দেখার কোনো চান্স নেই। যা হবে আগামীকাল পারমিশন করার পরে জঙ্গলে ঢোকার পরে যদি বাঘের টাইমের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তবেই বাঘ দেখা যাবে। টাইম বাঘ দেখো, আমরা খাঁচার মধ্যে আছি, ও কিন্তু ছাড়া আছে। আমরা যখন চিড়িয়াখানায় যাই ও বাঁধা আছে, আমরা ছাড়া আছি, আমরা যখন তখন দেখতে পাই। কিন্তু এখানে সমস্ত কিছু আলাদা। এখানে ও কিন্তু ছাড়া আছে, আমরা বাঁধা আছে। ও চলার টাইমের সঙ্গে যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তবেই সব কিছু দেখা যাবে। তাছাড়া কুমির, হরিণ, বাঁদর এগুলো দেখা যাবে আগামীকাল। প্রথম আমরা সৈন্যখালী অফিসে ওয়াচ টাওয়ারে যাব। দ্বিতীয়বার ওখান থেকে ঘুরে 8 ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে সুদান্নাখালী ওয়াচ টাওয়ারে যাব। তারপরে লাস্ট স্টপেজ তোমার দোবাঁকি দেখে ওখান থেকে আমাদের ব্যাগে আবার পাখিরালা আসতে আমাদের সন্ধ্যে 5টা সাড়ে হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি গোসাবাতে, আর আমরা এখন যাব বেকন বাংলো ঘুরতে, আমাদের ফার্স্ট স্পট। চলুন যাওয়া যাক। লঞ্চের সমস্ত যাত্রীর সাথে আমরাও নেমে পড়লাম গোসাবায়। গোসাবার মূল মার্কেটের ভেতরে পথ। মার্কেটটি বেশ জমজমাট। 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। লঞ্চ থেকে নেমে আমরা গোসাবা বাজার দিয়ে 15 মিনিট হেঁটে এসে এখন দেখতে এসেছি হ্যামিল্টন। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1880 সালে ভারতীয় উপমহাদেশে আসেন। তার কয়েক বছর পর গোসাবায় তিনি প্রায় 9000 একর জমি কেনেন এবং ব্রিটিশ শাসিত ভারতে দারিদ্র্যপীড়িত মানুষের উন্নতিতে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে পড়েন। এই বিষয়ে মত বিনিময়ের জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে আমন্ত্রণ জানান তিনি। দুজন মহামানবের আলোচনাস্থল বেকন বাংলোটিও এখানে আমরা চলে এসেছি বেকন বাংলোতে। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়িটি দেখার পর বেকন বাংলোটিও দেখে নিলাম। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই দুটি স্থানও পর্যটকদের কাছে চির সমাদৃত। আবার উঠে পড়লাম লঞ্চে, আর একটু বাদেই আমরা সেরে নিলাম আমাদের লঞ্চে লাঞ্চের পর্ব। লাঞ্চে বসে পড়েছি। আমাদের দিয়ে দিয়েছে ভাত, স্যালাড, ডাল আর ফুলকপির তরকারি। এসে গিয়েছে মাছ। আমাদের প্লেটে দেয়া হয়েছে পোনা মাছ এবং ভেটকি মাছ। এটা সর্ষের কাই আর এটা নর্মাল গ্রেভি। এখানে রয়েছে বেগুন ভাজা, এটা ফুলকপি আলুর তরকারি, স্যালাড আর ভাত তো রয়েছে। শেষ পাতে আমাদের দেওয়া হয়েছে চাটনি এবং পাঁপড়।
লাঞ্চ সেরে শীতের দুপুরে রোদ পোহাতে পোহাতে বসে রইলাম জল আর জঙ্গলের দিকে তাকিয়ে। চলার পথে নোটিস করলাম সারি দিয়ে চলা বিশাল বিশাল কিছু পণ্যবাহী জাহাজ। এখন আমরা যাচ্ছি গোমুর নদীর উপর দিয়ে পাখিরালয়ের উদ্দেশ্যে, আর ওইখানে আমাদের রিসর্ট, আমরা ওইখানে আজ নাইট স্টে করব। এই জলে কুমির আছে, জলে কুমির আছে। কই জল? এই তো জল। কই কুমির? কুমির জলের নিচে আছে। পড়ে গেলে? পড়েছে। অনেকগুলো আছে, এখানটা অনেকগুলো আছে। সুন্দরবনের আসল জঙ্গলে ঢুকবো কাল। কাল সারাদিন ধরে ঘুরবো নিস্তব্ধ নিঝুম খাড়ি এলাকাগুলোতে। আজ আপাতত গোমতী নদী পেরিয়ে চলে এলাম পাখিরালয় ঘাটে। অনেকটা জলপথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি পাখিরালয়। চলুন নামা যাক লঞ্চ থেকে। এক এক করে যাত্রীদের সাথে আমরাও ঘাটে নেমে এলাম এবং এগিয়ে চললাম আমাদের রিসর্ট আপনজনের দিকে। লঞ্চ থেকে নেবে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আপনজন রিসর্ট। বুকিং করার সময় শুনেছিলাম প্রথম দিনেই থাকবে সন্ধ্যায় ঝুমুর নাচের ব্যবস্থা, তাই ছিলাম ভীষণ এক্সাইটেড। একটু বাদেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স আর কফি। শুরু হলো সেই আঞ্চলিক ঝুমুর নৃত্য। আর অন্যান্য পর্যটকদের মতো আমরাও এই নৃত্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। রাতে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে ডিনার শেষ হলো আমাদের আজকের সুন্দরবনের প্রথম দিন। আজ আমাদের ডে 2, আর এই শীতের সকালে আমরা আমাদের দিনটা শুরু করছি এই খেজুরের রস দিয়ে। দেখি দিদাকে দিয়ে টেস্ট করানো যাক। দেখি খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ লাগছে, দারুণ খেতে লাগছে। সকালবেলা খেজুরের রস সারা দিনের ফুল এনার্জির জন্য খাওয়া হচ্ছে। শীতের সকালের মনোরম মিঠে রোদ গায়ে মেখে এখন আমরা বেরিয়ে পড়লাম সজনেখালির উদ্দেশ্যে। চলার পথে দেখতে পেলাম এই স্থানীয় বাসিন্দা কি দারুণ সব সফট টয়েস বানাচ্ছে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে জঙ্গল সাফারির উদ্দেশ্যে। লঞ্চ এলে আমরা লঞ্চে উঠে পড়বো। চলুন। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা সুন্দরবন বেড়াতে আসছেন তারা অবশ্যই সাথে নিজেদের আধার কার্ড রাখবেন, যেটা দরকার পড়বে জঙ্গলের পারমিশন করানোর জন্য। আমরা চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট স্পটে, সজনেখালি টাইগার রিজার্ভ। ডিসেম্বরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রতিদিন 5000-এর মতন পর্যটক সহ ম্যাক্সিমাম 150টি মতো লঞ্চ ও ভুটভুটি জঙ্গলে ভ্রমণের জন্য যেতে পারবে। অনলাইনে নির্ধারিত পর্যটক সংখ্যা পূরণ হয়ে গেলেই আর মিলছে না বুকিং, ফলে সমস্যায় পড়েছেন পর্যটকরা। তাই আগে থেকে আপনারা অনলাইন বুকিংটি সেরে রাখবেন। ওয়াচ টাওয়ারের পারমিশন করে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। দারুণ ভিড়, চলুন ততক্ষণে সামনের দোকানটা ঘুরে আসি। এই ফটোগুলো কিরকম দাম? আমাদের সাইজে কিরকম পড়বে? এই সেই সুন্দরবনে বিখ্যাত সুন্দরী গাছ। এখানে আমাদের গাইড দাদা বোঝাচ্ছেন ভারতের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের তফাৎটা কোথায়। বাংলাদেশ সাইড
Puridabi, Katajuri, Jegali, this the Bangladesh border, national border side, and you will go to the another side. Is the Bonikam Kolos that side, and Neti Dofani. So actually you will get the permission another place. The 2-day program, Wildlife Sanctuary Range, Sojnekali to Dobanki. This is the part, only tourist. This is the buffer zone, tourist, honey collection, fishing, buffer zone. কি আছে ওইদিকে? গরান গাছ। সজনেখালি ঘোরা শেষ হলে আবারও সবাই উঠে পড়লাম লঞ্চে। এবার আমরা আস্তে আস্তে কোর এরিয়ার দিকে ঢুকে পড়ব। আর এবার আমাদের গন্তব্য সুধর্ণখালি ওয়াচ টাওয়ার। এবারে সুধর্ণখালির দিকে এগোচ্ছি। ওখানে একটি ওয়াচ টাওয়ার আছে আর এমনি প্লান্টেশন এরিয়া আছে। ওখানে সেরকমভাবে কোনো জন্তু জানোয়ার দেখার সম্ভাবনাটা নেই। তবে আমরা যে ফরেস্টের দিকে এখন চলে এসেছি সেখানটা হচ্ছে নেট ফেসিং করা নেই, অর্থাৎ যে খাঁড়িগুলোতে নেট ফেসিং করা থাকে যাতে জীবজন্তু না বেরিয়ে পড়তে পারে, এখানে সেটা নেই। আর হচ্ছে এখানে নেটওয়ার্কের সমস্যাটাও এবার আস্তে আস্তে হবে, কারণ হচ্ছে আর অনেক আমরা পাখিও দেখতে পারবো। নেটওয়ার্কের সমস্যা হবে মূলত এখানে, এটা যেহেতু কোর এরিয়ার দিকে আমরা চলে এসেছি, এখানে কিন্তু মানুষের আনাগোনাটা কম। সুধর্ণখালি ওয়াচ টাওয়ারে ঢুকেই বাঁদিকে বনবিবির মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম। এখানকার যে সমস্ত মানুষরা মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে যায়, তারা মনে করেন যে মায়ের পুজো করলে কিন্তু কোনো বিপদ আপদ হবে না। এবং এই যে মন্দিরটা দেখছেন, এটা কিন্তু হিন্দু মুসলিম কিন্তু উভয় কিন্তু পুজো করে। এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে সুন্দরী গাছ। এখানে ছোট জঙ্গলের মধ্যে কিন্তু আরো বড় বড় হয়। এবং এর যে পাতাটা রয়েছে এটা কিন্তু দুটো কালার, উপরে গ্রিন আর নিচে কিন্তু দেখুন সিলভার টাইপ রয়েছে। সাধারণত সবুজ কালারই হয়, এটা দু রকমের কালার রয়েছে। এবং এই গাছে কিন্তু খুব ভালো কিন্তু ফার্নিচার তৈরি হয়। এবং এই গাছটা কাটার পরে কিন্তু দ্বিতীয়বার পালিশ করার দরকার পড়ে। একটা দেখলেন না নদীতে যে মাড স্ক্রাবগুলো যেগুলো রয়েছে, রেড ক্রাবস যেগুলো, সেই গাছের এর যে ফুলটা যখন হয় না কাঁকড়ার মতো যেন ওর যে মানে এগুলো থাকে সেরকম টাইপস লাগে, যার জন্য এই গাছটার নাম দেওয়া হয়েছে কিন্তু রেড ক্রাব ট্রি, কাঁকড়া গাছ। এই গাছটার নাম হয়েছে খলসি গাছ। সুন্দরবনে যদি বিখ্যাত মধু নিতে চান, এই যে খলসি গাছের মধুটাই কিন্তু সব থেকে বেস্ট। দোকানে যে অত হানি দেখছেন এটা কিন্তু অরিজিনাল নয়, প্রথমেই বলে দিচ্ছি। ওটা হচ্ছে ফার্মিং যে হানিটা সেটাই। কিন্তু সুন্দরবনে এই যে 84 রকমের যে ম্যানগ্রোভস আছে তারই একটা গাছ যার নাম হচ্ছে খলসি গাছ। এর মধুটা কিন্তু জগৎ বিখ্যাত। ফুলের টাইমটা যেটা লেখা রয়েছে মার্চ এপ্রিল মাসেই কিন্তু হানির পারমিশনটা দেওয়া হয়। এখানে গ্রামে যে সমস্ত মৌলিরা থাকে তারা কিন্তু মা বনবিবির পুজো করেই কিন্তু জঙ্গলের মধ্যে যায়। আর এই টাইমটা মার্চ এপ্রিল মাসে কিন্তু সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় বাঘের। প্রচুর মানুষ কিন্তু এই টাইমটা কিন্তু মারা যায় মধু সংগ্রহ করার জন্য। ম্যাক্সিমাম যে সমস্ত ভিজিটার যারা আসে সবাই কিন্তু বাঘ দেখতে পায় না। কেন পায় না? না এখানকার যে খাবারটা, যে ওদের যে ফুডিং যেটা রয়েছে এটা কিন্তু অতটাও সাফিসিয়েন্ট নেই, অ্যাভেলেবেল নেই ওদের কাছে। এবং এই রুটসগুলো থাকার জন্য কি হয়, ওরা কিন্তু এর উপর থেকে যাওয়া আসার কিন্তু অনেক প্রবলেম হয়। যার জন্য কি হয়, এরা না ঝাড়ির মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে, যার জন্য ম্যাক্সিমাম ভিজিটার কিন্তু বাঘ দেখতে পায় না। কারণ এর মধ্যে যদি আমরা চলার সময় যদি বাই চান্স যদি পড়ে যাই, আমাদের মৃত্যু হতে কিন্তু 1 সেকেন্ডও টাইম লাগবে। আমাদের কাছে তো শুজ বা বুট রয়েছে, বাঘের কাছে তো কিছুই নেই, যার জন্য ওরা লুকিয়ে থাকতে পছন্দ করে এখানে। চলো আমরা এবারে এই ওয়াচ টাওয়ারে উঠে দেখি ওপর থেকে কিছু দেখা যায় কিনা। সুন্দরবনের এই ধরনের ওয়াচ টাওয়ারগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলি থেকেই দেখা যেতে পারে সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুদের। আর এখানেই যে বিভিন্ন সল্ট পিটগুলো রয়েছে সেখানে বিভিন্ন জন্তু আসে নুন খাওয়ার জন্য বা মিষ্টি জলের সন্ধানে। সেই সময় এদের দর্শন পাওয়ার সম্ভাবনাটা থাকে সবচেয়ে বেশি। এখন আমরা চলে এসেছি আমাদের সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম উপরে। চলুন এনজয় করুন ভিউটা। লঞ্চে উঠেই একটু বাদে আমাদের কাছে পরিবেশন করা হলো আমুদি মাছের ফ্রাই।
এবং সাথে গরম গরম চা। এবার আমাদের হাতে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত মাছ, যেটা মোটামুটি আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখি আঙুরি মাছ খাচ্ছে। আমাদেরকেও আজকে দেওয়া হয়েছে আঙুরি মাছের ফ্রাই। এখন এটা এনজয় করি। চলার পথে উপরি পাওনা হিসেবে নদীর ধারে দেখা মিলল হরিণ এবং কুমিরের, যিনি এই শীতে রোদ পোহাতেই ব্যস্ত ছিলেন। হরিণ দেখা যাচ্ছে, হরিণ হরিণ। কুমির দেখো। এরকম না বাইরে বলেন না। আমরা যে নদী দিয়ে আসলাম এটা হচ্ছে গোমর নদী। পেছনে একটা বাঁ দিকে একটা নদী চলে গেছে আপনাদের পেছন দিক থেকে, যার নাম হচ্ছে বিদ্যাধরী। এবং আমরা সামনে যাচ্ছি এখন দোবাকি নদী। এখানে দুটো বাঁক, দোবাকি, যেখানে আমাদের ক্যানোপি ওয়ার্কটা রয়েছে। এখান থেকে 15 থেকে 20 মিনিট পরে আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। এখানে টোটাল 5টা নদী রয়েছে। নদীটা হচ্ছে বে অফ বেঙ্গল। এখন চলে এসেছি ডোবাঙ্কিতে। ওই তো এরপর আমরা এসে থামলাম দোবাঁকিতে। চলে এসেছি আমরা আমাদের নেক্সট স্পটে, দোবাঙ্কি ক্যাম্পে। আসার সময় আপনাদের দেখালাম কুমির, হরিণ, অনেক কিছুই দেখতে পেয়েছি। দেখি এবার ওয়াচ টাওয়ার থেকে কী কী দেখা যায়। চলুন সিঁড়ি দিয়ে ওঠা যাক। দোবাঁকির ক্যানোপি ওয়াক দারুণ সুন্দর। অন্যান্য জায়গায় আমরা দেখে থাকি জন্তু থাকে খাঁচায় এবং আমরা থাকি বাইরে, তবে এখানে ঠিক তার উল্টো। ওইটা কি বাঘের ছাপ? ওইটা বাঘের পায়ের ছাপ। ওই যে সামনে দেখছেন, সামনে একটা সামনে একটা মিডিলে, দেখুন বাঘের সামনের পা আর পিছনের পা কিন্তু পাশাপাশি। একটা এই একটা ওই একটা পরপর তিনটে। এই কোণা থেকে 360 উপর ভালো। পঞ্চমুখী পার করে আমরা এগিয়ে চলেছি সুন্দরবনের অন্যতম সরু একটি খালের উদ্দেশ্যে, যেই খালটির নাম চাপামারি খাল। যেখানে কিনা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আমাদের লঞ্চের চালক দাদার সাথে কথা বলে জানতে পারলাম অফ সিজনে অথবা যে সময় বেশিরভাগ ট্যুরিস্টরা সুন্দরবনে আসেন না বা বর্ষাকালে ইলিশ উৎসবের সময় এই জায়গায় বাঘ এবং নানান জীবজন্তুদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। বাঘ মামার দেখা না পেলেও দেখা মিলল হরিণের ঘাস খাচ্ছে। সত্যি কথা বলতে কোনো চিড়িয়াখানাতে দেখা এবং এভাবে কোনো জঙ্গলে হঠাৎ দর্শন পাওয়া, এর মধ্যে পার্থক্যটাই অনেক আলাদা। আপনারাও সবাই সুন্দরবন ঘুরতে আসুন। শীতকালে সুন্দরবনে ঘোরার মজাটাই আলাদা। এবার আমাদের লঞ্চ সরু খালি ছেড়ে বড় নদীতে গিয়ে মিশছে। জঙ্গলের মধ্যে এই বিকেলের রোদটা আলাদাই আমেজ তৈরি করে। ফেরার পথে আমাদের নামালো পাখিরালয় বাজারে। এখানে দুপাশে লাইন দিয়ে প্রচুর গিফটের দোকান। এই দোকান থেকে আপনারা পেয়ে যেতে পারেন সুন্দরবনের সেই বিখ্যাত মধু, গুড় অথবা কাঁকড়া, সুন্দরী গাছের চারা। গুড মর্নিং। আজ আমাদের সুন্দরবনের শেষ দিন। ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ডে 3। আমরা সবাই লাগেজ নিয়ে একদম রেডি, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। লাঞ্চ করে আজকে আমরা প্রথমেই ঘুরে নেব সুন্দরবনের সবচেয়ে বড় বনবিবি মন্দির। আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট স্পটে, বনবিবির মন্দিরে। এই অঞ্চলে এটি হচ্ছে সবথেকে বড় বনবিবির মন্দির, আর এখানে হিন্দু মুসলমান উভয় পুজো হয়।
ঢুকে গেছে মনে হয় আমাদের টিমে। না শনি রবিবারে এসছে না। আচ্ছা, এই মা বনবিবি দেখছেন, মা বনবিবি একদম মুসলমান, হ্যাঁ। আর বাঘ যে আছে তিনি আছে দক্ষিণ রাজ্য। আচ্ছা। আর উপাসে আছে গাজী বাবা, আর উপাসে আছে দক্ষিণ দক্ষিণে ওর ওপর ঝাঁপি পড়ে ওকে খাবে বলে। তখন মাকে ডাকলো ওই দুঃখে যে মা আমাকে বাঁচাও। মা এসে ওকে বাঁচালো। এবার চারিদিকে জল কীভাবে পৌঁছে দেবে, তখন ওই কুমিরকে ডাকে মা, ডেকে কুমিরে পিঠে করে গ্রামে ছেড়ে দেয়। গ্রামে প্রচার হলো যে বনুই বলে একজন আছে, সে রক্ষা করে। আর হিন্দু মুসলিম উভয় এই মাকে যা স্মরণ করেই যায়। এবার আমাদের লঞ্চে করে চললাম নেক্সট স্পট লোকনাথ বাবার মন্দির দর্শন করার উদ্দেশ্যে। এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন এরকম বক্সের মতন, এটা হচ্ছে বাক্স বাদাম। প্রত্যেকটা দোকানের সামনেই সুন্দরবনে এটা পাওয়া যাবে, হার্ডলি 10 টাকা দাম। কালো কালো বীজগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলোকে ছাড়িয়ে খেতে হয়। ভেতরে সাদা আলু ভাতে, কলা ভাতে, আরো ভাতে, ডাল, আর তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। সস্তা ছিল কচি ফুলটা। লঞ্চের নোংরা আমি তুমি হবে কাছে তালপাতার সবাই একই সাথে দুজনেতে কত ভালো। লঞ্চ থেকে নেমে আমরা একটুখানি পথ অতিক্রম করে চলে এসেছি আমাদের আজকে নেক্সট স্পট লোকনাথ বাবার মন্দির। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। আমরা যে এসেছিলাম চিতল ট্রাভেলসের সঙ্গে, তো ওভারঅল কেমন ফিডব্যাকটা একটু নেওয়া যাক এনার কাছ থেকে। সত্যি কথা বলতে কি, আমি এদের আতিথেয়তায় খুবই অসন্তুষ্ট। খাবার দাবারের মান একদমই ঠিকঠাক ছিল না, বা খাবার দাবার যেগুলো পরিবেশন করা হয়েছে সেগুলো তার গুণগত মান খুবই নিম্নমানের। থাকার ব্যবস্থাটা মন্দের ভালো, ঠিক আছে চলে। আপনার লঞ্চের প্লেস খুবই ছোট, লঞ্চে মানুষজন যত নেওয়া হয়েছে তার যে পরিমিত জায়গা দরকার সে জায়গা একদমই ছিল না। ওভারঅল আমরা এদের প্রতি খুবই অসন্তুষ্ট। আমাদের লঞ্চ আস্তে আস্তে এগিয়ে চলল সোনাখালীর উদ্দেশ্যে, যেখান থেকে গত পরশু আমরা সুন্দরবন যাত্রা শুরু করেছিলাম। আর সেই সোনাখালী থেকেই অটো করে আমরা যাব ক্যানিং, আর সেখান থেকেই আমাদের শিয়ালদা ফেরত ট্রেন। আর এখানেই শেষ করছি আমাদের লাইফের প্রথম সুন্দরবনের অভিজ্ঞতা। তাহলে এই শীতে সপরিবারে আসছেন তো সুন্দরবন? জানাবেন কেমন লাগলো ভিডিওটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ডেস্টিনেশনে আরও চমৎকার ভ্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। বাই।